হ্যালো বন্ধুরা, নতুন একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আজকে চলে আসলাম আবার একটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটার নাম সত্য ভূতের ঘটনা। গল্প পাঠে আমি অঙ্কুশ, পোস্টার ডিজাইন করেছেন পলাশ ভট্টাচার্য এবং সাউন্ড এডিটিং করেছেন অরিন্দম ব্যানার্জি। যে সকল বন্ধুরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প শুনে নিজেকে ভয় লাগাতে অনেক বেশি ভালোবাসেন, সেই সকল বন্ধুদের বলছি যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত ভয়ানক ভয়ানক ভূতের গল্প আপলোড করে থাকি। আর সেই গল্প সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে গল্পটি শুনি। আজকের গল্পটি নিছক গল্প নয়, সত্য ঘটনা। ইন্টারমিডিয়েট পাশ করে সবেমাত্র ডিগ্রিতে নটরডেম কলেজে ভর্তি হয়েছি। উঠতি মাস্তান বহিমিয়ান, ধরাকে সরাজ্ঞান করা স্বাভাবিক দোষে পরিণত হয়ে গিয়েছিল। সবার চাইতে একটু বেশি বোঝা, অন্যকে হেয় প্রতিপন্ন করাই ছিল রাজ্যের আনন্দ। সবার মধ্যেই এই জাতীয় উপসর্গগুলি একসময় বাসা বেঁধে সময়ের প্রবাহে শিক্ষা, জ্ঞান ও পরিপার্শ্বকিতায় ক্রমেই দোষগুলি কাটতে থাকে। অতি সাধারণ যারা, তাদের মধ্যেই এই সকল দোষের প্রাধান্য একটু বেশি লক্ষ্য করা যায়। তাই আমার দোষের অন্ত ছিল না। এর মধ্যেই অবিশ্বাসী দলের নাম লিখিয়ে ফেলেছি, ধর্মের চুলচেরা বিশ্লেষণ শুরু করেছি। এলাকার বাঘা বাঘা ধর্মবিশ্বাসীকে বিতর্কের জালে আটকে শিষ্যত বরণে বাধ্য করেছি। তবে আমার ভেতর একটা ছন্নছাড়া ভাব সবসময় কাজ করত, তাই একটি বিষয়ের মধ্যে নিজেকে বেশি দিন আটকে রাখতে পারতাম না। বিষয় ভেদে চালাতাম পরীক্ষা নিরীক্ষা, যতদিন ভালো লাগতো ততদিন। কিন্তু গুণী মানুষগুলির বচন ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা বলতেন চর্চা চর্চা ও চর্চা ছাড়া কোনো বিষয়কে আয়ত্ত করা যায় না। কে শোনে কার কথা? নিজের ইচ্ছার কাছে সমস্ত বিষয়গুলিকে বলে দিয়ে বর্তমানে মানবতার জীবনযাপন করেছি। জীবনযুদ্ধে যারা সফল, সেই রকম কেউ আমার কাছে এলে একটি দুঃখবোধ যেন আমাকে ছুঁয়ে যায়। তাছাড়া বিন্দাস আছি। বিশ্বাসের ধারাটা এখন একটু পাল্টেছে। আল্লাহর অস্তিত্ব এখন আর অস্বীকার করতে পারি না। যুক্তি ও তর্কের মধ্যে আল্লাহ অস্তিত্ব বারবার উপলব্ধি করি। তবে প্রচলিত ধর্মগুলিতে বিশ্বাস নেই। মানুষে মানুষে প্রভেদ খুঁজে পায় না। সবার মাঝেই মানবিক দোষগুলি প্রত্যক্ষ করি। তাই ধর্ম দিয়ে মানুষকে ভাগ করাকে নিরর্থক মনে হয়। যে ঘটনাগুলি বলতে যাচ্ছি তার সাথে উপরের উল্লেখিত বিষয়গুলির একটি সম্পর্ক আছে, বিধায় বলতে হলো। আমার এক বন্ধুর নাম ধরুন রফিক। ক্লাস 5 থেকে বন্ধুত্ব। বছর দুয়েক হলো ওর বাবা গত হয়েছে। বড় ভাই হওয়ার সুবাদে স্বভাবতই ওর কাঁধেই সংসারের জোয়ালটা নেমে এসেছিল। মা, 2 বোন ও 3 ভাইয়ের সংসার। বাবা মারা যাবার পর ওদের সংসারে নেমে এসেছিল নিদারুণ দুঃখ কষ্ট, যা নাকি ওকে বাধ্য করেছিল পড়ালেখা ছেড়ে দিয়ে চাকরিতে লাগতে। ও ম্যাট্রিক পাশ করে পাটকলের সুপারভাইজার হিসাবে ঢুকেছিল সেই কবে। আজও ওই একই চাকরিতে লেগে আছে। কোনো উন্নতি নেই, অবনতিও নেই। বোন দুটির বিয়ে দিয়েছিল, কিন্তু কপাল দোষে দুজনেই ওর কাঁধে বোঝা হয়ে ফিরে এসেছে, যার যার সন্তান সহ। আমি বারবারই অলৌকিকতায় বিশ্বাস করি না। রফিক তখনও বিয়ে করেনি। এক শুক্রবার আমার বাসায় এসে ও আমাকে বলল, দোস্ত, একটু বিপদে পড়েছি। আমি বললাম, নির্দ্বিধায় বল, আমার পক্ষে যতটুকু করা সম্ভব আমি করব। ও যা বলল তা শুনে আমার মনে হলো ও মানসিকভাবে সুস্থ আছে তো। জিন, ভূত এগুলির অস্বস্তি কোনোটাই বিশ্বাস করি না। ওর কর্তব্য অনুযায়ী রাতে ঘুমোতে গেলেই কে বা কারা যেন ওদের টিনের দেওয়ালে খামাখায় জোরে জোরে আঁচড় কাটতে থাকে, যার ফলে ঘুমানোটা অসম্ভব হয়ে পড়েছে। কোনো প্রকার সঙ্গত কারণ ছাড়াই ঘটনাটি গত 1 মাস ধরে রোজ রাতেই ঘটেছে। আমি বললাম, ওকে, আজ রাতে আমি তোর সাথে তোদের বাসায় গিয়ে থাকবো। একটি হকি স্টিক ও টর্চ লাইটের ব্যবস্থা করে রাখিস তো। আমি সময় মতো পৌঁছে যাব। রাত 10টা নাগাদ রাজ্যের রাজকর্ম সেরে ওদের বাসায় গিয়ে পৌঁছলাম। ওদের বাসাটা শহরতলির প্রায় শেষ প্রান্তে অবস্থিত। রাস্তার উপরে একটি দোতলা বাড়ি, তার পেছনে 15-20 গজ ফারাকে ওদের সম্পূর্ণ টিনের ঘরটি। হালকা গাছগাছালিতে ঢাকা ওদের বাড়ির পেছনে আর কোনো বাড়ি নেই। ঢাকার ভাষায় তখন সেই অঞ্চলকে নামা বলতো। নিচু ফসলের জমি ও খালবিলের সমারোহ। রাতের খাবার খেয়েই রাত 12টা নাগাদ আমরা 2 বন্ধু ফ্লোরে বিছানা করে শুয়ে পড়লাম। রফিক বলল, লাইট নিভানোর পরেই শুরু হতে থাকবে অত্যাচার। আমাকে আরও বলল, এমনিতে কোনো ভয় নেই, এই পর্যন্ত কোনো ক্ষতি করেনি শব্দ করা ছাড়া।
লাইট নেভানোর সাথে সাথেই শুরু হয়ে গেল ভূতের খেলা। আমি আর রফিক লাইট জ্বালিয়ে হকি স্টিক ও টর্চ হাতে বেরিয়ে পড়লাম বাড়ির চারপাশটা ঘুরে দেখার জন্য, যাতে মনে কোনো সন্দেহ লুকিয়ে না থাকে। বাড়ির 5 গজের মধ্যে কোনো গাছের ডাল পর্যন্ত নেই, যে বাতাসে তার টিনের দেওয়ালে টক্কর খেয়ে এক জাতীয় শব্দ হবে। মনে মনে কিছুটা দমে গেলাম। এ কেমন খেলা? রফিককে বললাম, তুই ঘরে ঢুকে লাইট নিভিয়ে শুয়ে পড়, আমি একটু পর আসছি। ও ঘরে ঢুকে দরজাটা ভিজিয়ে দিয়ে শুয়ে লাইটটা নিভিয়ে দিয়েই আবার শুরু হলো একই শব্দ। এবার সত্যি সত্যি ভয় পেয়ে গেলাম। আশেপাশে জনমানুষের কোনো উপস্থিতি নেই, তবুও শব্দটা আসছে। এমন ভয় জীবনে কখনো পেয়েছিলাম বলে আমার মনে পড়ে না। তাই তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা লাগিয়ে দিলাম। সকালে কাউকে কিচ্ছুটি না বলেই চলে এলাম, আর অনাবরত মনে একটি প্রশ্নই উদয় হতে থাকলো, কারণ ছাড়া এইটা ঘটতেই পারে না। কিন্তু কারণটা কি? পৃথিবীর সমস্ত নামকরা বিজ্ঞানীদের কেস হিস্ট্রিগুলো পড়ে যাচ্ছি, জুৎসহ কোনো উত্তর খুঁজে পাচ্ছি না। 2 বছর পর উত্তর বেরিয়ে এলো পশ্চিমবাংলার বিজ্ঞান পরিষদ সভাপতি প্রবীর ঘোষের লেখা বইটি থেকে। বইটির নাম ভুলে গেছি। সাথে সাথেই রফিককে এক প্রান্তে ডেকে নিয়ে বলেছিলাম, দোস্ত, আওয়াজ তোমার ঘরের ভেতর থেকেই কেউ করেছে, যে তোমার দায়িত্বহীনতায় তোমাদের উপর খেপে গিয়ে এই সব করে তোমার উপর প্রতিশোধ নিচ্ছে। যদি আমার কথা বিশ্বাস করো তো তুমি তোমার 2 বোনকে যেভাবেই হোক তাদের সংসারে ফিরে যাওয়ার ব্যবস্থা করো, তাহলেই আমার বিশ্বাস তুমি এই নরক যন্ত্রণা থেকে রেহাই পাবে। এরপরেই রফিক মাসখানেক দিন দরবার করে ওর বোনের স্বামীদের সাথে একটি আপোষ রফায় এসে বোনদের স্বামীর বাড়ি পাঠিয়ে দেয়। এরপর থেকে সেই ভূতও আর ওদের জ্বালায়নি। আংশিক নয়, পুরো সত্য ঘটনা। আজকের গল্পটা এই পর্যন্ত। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন। গল্পটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে বন্ধুদের একটু শোনার সুযোগ করে দেবেন। নমস্কার।